ঠিক আছে। আচ্ছা, তো ট্রেন অ্যান্ড কাটিং মেশিনের ক্ষেত্রে যদি মেশিনটার মুভমেন্টটা খেয়াল করো, তোমাদের প্রথম যে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখানো হচ্ছিল না, ওখানে একটু একটা পোর্শন খেয়াল করো। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে মেশিনটা নিচে 4টা হুইলস আছে এবং হুইলটা থাকার কারণেই অপারেটিং হ্যাঁ হ্যান্ডেল ধরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাম, ডেকে কে ডাকলা? ওকে, পার্টস পড়ানোর সময় তোমাদেরকে প্রথম দিন বলছিলাম যে এই মেশিনটার অপারেটিং হ্যান্ডেল ধরে এটাকে ঘোরানো যায়, মানে ইজিলি মুভেবল। ওয়াই? বিকজ যখন তুমি এটাকে পুরো এক গাদা লেয়ার অফ ফ্যাব্রিকের মাঝখান থেকে ইনসার্ট করবা, তখন এটা এমনিতেও সামনে ধাক্কা দিয়ে এটাকে মুভ করানো টাফ। তার উপরে এটা প্রায় 12 থেকে 18 কেজি ওজনের একটা মেশিন, উইচ ইজ কোয়াইট হেভি, যার কারণে এটা পুশ করা আরো টাফ। যাতে তুমি একজন অপারেটর এটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারে, সেই জন্য এটা নিচে হুইলগুলো দেওয়া। আরেকটা জিনিস খেয়াল করে তোমাদেরকে, বেস প্লেটটার সামনের শেপটা খেয়াল করো, ঠিক আছে? এই যে সামনে থেকে দেখতেছো, এটা একদম নিচের দিকে ফ্লোরের সাথে মিলিয়ে দেওয়া বেস প্লেটটা। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সে খুব সহজেই কাপড়ের নিচ থেকে ইনসার্ট হতে পারে। এমন না হয় এটাতে পুশ করতে গিয়ে কাপড় নিচে বেজে রয়ে গেছে, তাহলে তো আমরা পারবো না, মাঝখান থেকে কাপড় ভাঁজ হয়ে একটা আটকানো অবস্থা ক্রিয়েট হয়ে যাবে। সো সেটা যাতে না হয় সেজন্য নিচ থেকে এটাকে খুব ইজিলি মুভ করানো হয়। এক্ষেত্রে আসলে যখন আমরা কাটিং এর কিছু ভিডিও দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সেটা একটা কিছু বেসিক জিনিস তোমরা খেয়াল করবা। দেখো, সেটা হচ্ছে যখন কাটিং করা হয় অনেকগুলো লেয়ার অফ ফ্যাব্রিক একসাথে নেওয়া হয়। এখন কয়টা লেয়ার অফ ফ্যাব্রিক আমরা নিব, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার ফ্যাব্রিকের জিএসএম এর উপরে। ফ্যাব্রিক মোটা হলে কাপড় লেয়ারের সংখ্যা কম, ফ্যাব্রিক পাতলা হলে লেয়ারের সংখ্যা বেশি। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে, এই পুরো যে ফ্যাব্রিক এক একটা স্প্রেডের অংশ, এটাকে বলা হয় হচ্ছে গিয়া, পুরোটাকে বলা হয় ফ্যাব্রিক লে। আর এক একটা লেয়ারকে বলা হয় হচ্ছে এক একটা প্লাই, PLY প্লাই, পুরোটাকে বলা হয় ফ্যাব্রিক লে। এখন এই লে হাইট কতটুকু হবে, মানে লে হাইটটা সর্বোচ্চ কতটুকু হতে পারে, লে হাইটের ক্যাপাসিটি, এটা ডিপেন্ড করে কোন নাইফ তুমি ইউজ করতেছো। স্ট্রেট নাইফের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি খুব ইজিলি 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত, স্ট্রেট নাইফের সাইজেরও ভ্যারিয়েশন আছে, বুঝছো? নাইফ আমরা অ্যাভারেজে 8 ইঞ্চি থেকে শুরু করে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি পর্যন্ত নাইফ পেতে পারি। এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা 6 থেকে 7 ইঞ্চি অন অ্যাভারেজ এই লে হাইটটা নিতে পারি। যেমন আমাদের ল্যাবে যে মেশিনটা আছে, সেটার নাইফের সাইজ হচ্ছে 10 ইঞ্চিস, ঠিক আছে? তো এটার সামনে আমাদের লেগ ক্যাপাসিটিটা তাহলে কত হয়, 6 থেকে 7 ইঞ্চির মতো। এখন আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এর থেকে কম বা এক ম্যাক্সিমাম এই 6 to 7 ইঞ্চিস পর্যন্ত লে হাইট নিতে পারি। আর যখনই আমরা এরকম ফ্যাব্রিক লে নিব, তখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে যে টেবিলের উপরে অলওয়েজ দেখবা পুরো ফ্যাব্রিক লে থাকে। এখন নিচের একদম নিচের যে লেয়ারটা, সেক্ষেত্রে আমরা সরাসরি প্রথম লেয়ার অফ ফ্যাব্রিক না বিছায় একটা কাগজ আলাদা বিছায় নিতে পারি, যদি দরকার হয়, মার্কার পেপারের মতোই। তার উপর থেকে সবগুলা ফ্যাব্রিক একদম একভাবে স্মুথলি স্প্রেড করে লাস্টে এটার উপরে এই যে দেখছো আমাদের মার্কারের আর একটা কপি অ্যাটাচ করা হয়। মানে তুমি যখন মেশিনটা ঘুরায় ঘুরায় কাটবা, তোমার তো কি দেখে তুমি ঘুরায় ঘুরায় কাটতেছো সেটা দেখতে হবে, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো এবার আসো আসলে কিভাবে আমাদের মেশিনটা কাজ করতেছে সেই জিনিসগুলো একটু ভিডিওটা দেখো, তারপর আমি মোটামুটি তোমাকে আবার বর্ণনা করে বুঝাই দিব, ঠিক আছে?
ম্যাম এটা কি কাগজ কাটতেছে না? এগুলো তো কাপড়। কাগজ হচ্ছে একদম উপরের লেয়ারটা, আর বাকি সবগুলাই ফ্যাব্রিক। আমরা তো ফ্যাব্রিকই কাটতেছি, কাগজ না। ইয়েস ম্যাম, উপরেরটা দেখে ভাবতেছিলাম কি রে কাগজ কাটতেছে নাকি মানে ম্যাম একটা প্যাটার্ন করা আছে না? জি, প্যাটার্ন করে মার্কার রেডি করে সেই মার্কার বসায় তারপরে কাটা হয়। এই যে তাকায় দেখেন, এই পুরা মার্কার পেপার উপরে দিয়ে অ্যাটাচ করা থাকে। আরেকটা ভিডিও দেখাই, এখানে মার্কার পেপার না বসে এখানে কাপড় উপরে সরাসরি তোমার প্যাটার্নের ডিজাইনটা করছে, তাহলে বুঝবা। দেখছো এখানে কিন্তু আলাদা প্যাটার্ন মার্কার পেপার বসায় নাই, এখানে হচ্ছে ওই কাপড়টার উপরেই হচ্ছে প্যাটার্নটা ড্র করে নিচ্ছে। বাই দ্য ওয়ে, এইখানে যে লোকটা কাটিং করতেছে সে হচ্ছে নিয়ম ভেঙে কাটিং করতেছে। আমাদের কাটিং নাইফ যারা ইউজ করে তাদের জন্য তাদের এই লেফট হ্যান্ডে, রাইট হ্যান্ড দিয়ে যেহেতু অপারেট করতেছে, লেফট হ্যান্ডে একটা মেটালিক গ্লাভস পরা বাধ্যতামূলক। এই লোক নিয়ম ভাঙছে, বিকজ কাটিং নাইফ গুলো অসম্ভব শার্প অ্যান্ড ফাস্ট হয়। মানুষের কিন্তু হাত কাটার রেকর্ড আছে এগুলো দিয়ে, ঠিক আছে? সো এগুলোর জন্য এখন তোমার কমপ্লায়েন্স রুল অনুযায়ী গ্লাভস পরা হচ্ছে বাধ্যতামূলক জব ডেসক্রিপশনের অংশ হিসেবে। এরা সেখানে সেটা করে নাই, আগের ভিডিওটাতে সেটা করছে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়ালি এখানে মনে হয় লো, মানে প্রোডাকশন কোয়ান্টিটি কম দেখে যেটা মনে হচ্ছে। ম্যাম এটা মনে হয় ছোটখাটো কোনো একটা ফ্যাক্টরি বা সেটা হওয়ার এরকম কিছু। পসিবিলিটি বেশি। আচ্ছা ম্যাম, এই যে কাপড়গুলো যেগুলো ম্যাম ওয়েস্টেজ হিসেবে ম্যাম ফেলে দিচ্ছে, এগুলো তো অন্য কোনো কাজে তো ইউজ করতে পারে তাই না ম্যাম? এগুলাকে নাকি বলা এগুলো হয় ঝুট। এগুলা কয়েক জায়গায় ইউজ করা হয়। এগুলারে হচ্ছে যেগুলা একটু বড় বড় পিস, এগুলারে ভাগ ভাগ করে সেল করে দেওয়া হয় জুট হিসেবে। হুম Yes, ma'am. কিছু কিছু জুট হচ্ছে ইউজ করা হয় জোড়াতালি দিয়ে কিছু গার্মেন্ট বানানোর জন্য। কিছু কিছু জুট ইউজ করা হয় হচ্ছে গিয়ে আমাদের যেই ম্যাট্রেসের ফিলিং আছে না, সেটার জন্য। তারপরে হচ্ছে কিছু কিছু ইউজ করা হয় হচ্ছে তোমার বেসিক হোম টেক্সটাইল রিলেটেড অনেক কিছু ফিলিং হিসেবে ইউজ করতে। যেমন নিউ মার্কেটে গেলে সবাই হচ্ছে ওই যে পাতিল ধরার যে কাপড়গুলো আছে না, লুসনি বলে, সেগুলো বানানোর Yes, জন্য ma'am. ইউজ করে। আর লাস্টলি যেগুলো একেবারে ইউজের অযোগ্য, সেগুলো হচ্ছে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির আশপাশের বিভিন্ন রাস্তা ঠিক করার কাজে ইউজ করতে দেখি। এই তো, এইগুলার জন্য বাজার আছে জানো। ঢাকার মধ্যে হচ্ছে এটার জুট করলে আছে কোথায়, মিরপুরে। আচ্ছা, তো এইবার আসেন আমি একটু বলি, ভিডিও দেখা যেহেতু হয়েছে, আসলে এখানে হচ্ছেটা কি, কয়েক ধাপে কাজটা বলি, ঠিক আছে? মেশিনটা কিভাবে রান করে, কালকে বলেছিলাম একবার যে এই মেশিনটার এখানে দাঁড়াও, যেহেতু ঘুরাচ্ছে, ঘুরানোর পরের ভিউটা দেখাই। এই যে এই পাশ থেকে, আরে কই গেল, উপরে এই যে দেখতেছো ব্ল্যাক জায়গাটা, এখানে একটা সকেট অ্যাটাচ করা হয়, ঠিক আছে? ওয়্যার কর্ড। তো কর্ড অ্যাটাচ করে এখানে হচ্ছে আমরা এই মেশিনটাতে পাওয়ার সাপ্লাই দিতে পারি। আসলে কাজ কিভাবে করতেছে এখনই কিছু লিখতে হবে না, আমি যা বলতেছি আগে শোনো, লিখার সময় আমি লিখে বলে দিব কি কি লিখতে হবে। তো কর্ড অ্যাটাচ করার পরে যেটা হয়, এখানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া যায়, তো সুইচ অন করলে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে। এই হলো রানিং অবস্থা। এই পর্যায়ে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে মেশিনটাকে যদি ঘুরায় দেখি, আচ্ছা হ্যাঁ, ডিসপোজিশন। এই পর্যায়ে যেটা আমরা করতে পারি, মেশিনের সুইচ অন করতে পারি, ঠিক আছে? সুইচ অন করলে যেটা হবে, আমাদের এই নাইফটা হচ্ছে চলা শুরু করবে, ঠিক আছে? এখন নাইফটা চলা শুরু করার পরে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে তোমার নাইফটা যখন নিজে অটোমেটিক্যালি উপরে নিচে মুভ করতেছে, এই অবস্থায় যদি আমরা শার্পনার লিফটের ওই পাশে আরেকটা প্রেসিং মেকানিজম থাকে,
হ্যান্ডেলের মতো, সেটাকে চাপ দিলে শার্পনারটা অটোমেটিক্যালি একবার নিচে নামে আবার উঠে। এই যে পুরো শার্পনার সেটটা, এটা নিচে নামে আর উঠলে কি হয়, নাইফ তো এমনিও মুভ করতেছে, অটোমেটিক্যালি নাইফটা পুরোটা শার্পনার সেট হয়ে যায়। ঠিক আছে, সো এখানে আমাদের শার্পনারের যে গ্রাইন্ডিংটা হচ্ছে, গ্রাইন্ডিং মানে বুঝো বটি ধার দেওয়ার জন্য পাথরে ঘষে না, সেরকম এটার ভিতরে হচ্ছে গ্রাইন্ডিং স্টোনস আছে ছোট ছোট। তো সেই গ্রাইন্ডিংটা যখন হচ্ছে, এক্ষেত্রে তোমার আমাদের শার্পেনিংটা আমরা অটোমেটিক্যালি করতে পারি। প্রেস করলে অটোমেটিক্যালি নিচে নেমে উঠে একবার অটোমেটিক শার্পেনিং হয়ে যাচ্ছে। স্ট্রেট নাইফ ইউজ করার সময় ইউজুয়ালি প্রত্যেকটা কাটেই আমরা হচ্ছে গিয়ে নাইফ শার্পেনিং করে থাকি, কারণ এই নাইফটা খুব ইজিলি ড্যামেজ হতে পারে যেহেতু ফ্যাব্রিক কাটতেছে। আচ্ছা, তারপরে আমরা এটাকে ফ্যাব্রিক কাটিং শুরু করার আগে এই যে প্রেসার ফুটটা ছিল, প্রেসার ফুট লিফটার দিয়ে আমরা এটাকে ওঠানামা করাতে পারি। যেটা করি, প্রত্যেকবার ফ্যাব্রিকে ইনসার্ট করার শুরুতে আমরা প্রেসার ফুট উপরে উঠাই, উপরে উঠায় ফ্যাব্রিকের লেয়ারের মধ্যে বেস প্লেটটাকে একটু ভেতরের দিকে নিয়ে গিয়ে ফ্যাব্রিক লে যতটুকু ততটুকু পজিশনে প্রেসার ফুটটাকে বসায় চাপ দিয়ে আটকাই ফ্যাব্রিকটাকে, তারপরে কাটিং নাইফটাকে তার মাঝখান থেকে হ্যান্ডেল ধরে পুশ করে সামনের দিকে কাটিং করতে থাকি। তো একটা ডিরেক্ট কাট দিয়ে ফ্যাব্রিক থেকে লেয়ার মেশিনটাকে যখন বাইরে নিয়ে আসবো, পরবর্তীতে এনে সেম ধাপে আবার শার্পনার সেটটাকে একবার লিফটিং করায় ডাউনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড পজিশনে আমরা শার্পনিং করব। তারপরে আবার সেম ওয়েতে ফ্যাব্রিকে ইনসার্ট করে প্রেসার ফুড অ্যাডজাস্ট করে আবার এভাবে প্রত্যেক ধাপে 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 কাটিং করতে থাকবো। তো আমি যদি এখন যা বলতেছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, যদি আমি বলতে চাই যে এটার আসলে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, স্ট্রেট নাইফ কাটিং মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে নাইফের যে ভার্টিক্যাল মোশনটা, হ্যাঁ, আপ ডাউন যে মোশনটা, এই মোশনটাকে ইউজ করে আমাদের স্ট্রেট নাইফ মেশিনটা কাজ করে। এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেজে পাওয়ার কর্ড অ্যাটাচ করে মেশিনে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই এনশিওর করি। পরবর্তীতে হচ্ছে মেশিনের অন অফ সুইচ অন করলে মেশিনের নাইফটা হচ্ছে গিয়ে তার ভার্টিক্যাল মোশনে মুভ করা শুরু করে। তার পরবর্তী ধাপে হচ্ছে এখান থেকে লিখতে পারেন যদি ওয়ার্কিং প্রিন্সিপাল খাতায় নোট ডাউন করতে চাও, নট রিপোর্টে। আবারও বলি, প্রথম ধাপটা হচ্ছে গিয়ে আমরা মেশিনের উপরে আমাদের মোটরের সাথে যে পাওয়ার কর্ডের অ্যাটাচমেন্ট পয়েন্ট আছে সেখানে আমরা পাওয়ার কর্ডটা অ্যাটাচ করি। পাওয়ার কর্ডটা অ্যাটাচ করার পরে সেখানে আমরা ইলেকট্রিক্যাল ফ্লো দিতে পারি। ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে এটাতে যদি আমরা সুইচ অন করি, আমাদের এখানে এই যে অন অফ সুইচ আছে, এটা অন করার পরে যেটা হবে যে the knife will start moving according to its vertical motion in up and down motion, নাইফটা মুভ করা স্টার্ট করবে in with very fast speed। হ্যাঁ, যে ফর এক্সাম্পল এই মেশিনের মোটরের ইয়া হচ্ছে আরপিএম হচ্ছে 3000 to 3600। সো নাইফটা কতটা স্পিডে মুভ করতেছে বুঝতে পারতেছো। সো নাইফটা মুভ করা স্টার্ট করবে। তারপরে আমরা শার্পনার সেটটাকে প্রেস করে এটাকে নিচে একবার ডাউনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট করানোর মাধ্যমে নাইফটাকে শার্পেনিং করে থাকি। তারপরে মেশিনটাকে মেশিনের প্রেসার ফুটটাকে উপরের দিকে নিয়ে গিয়ে পরবর্তী ধাপে হচ্ছে গিয়ে প্রেসার ফুটটাকে হচ্ছে গিয়ে উপরে লিফট আপ করা হয়। প্রেসার ফুটটাকে উপরের দিকে লিফট আপ করা হয় নাইফ বরাবর। প্রেসার ফুট লিফট আপ করে মেশিনটাকে নিয়ে ফ্যাব্রিক লেয়ার মধ্যে মেশিনের বেস প্লেটটা ফ্যাব্রিক লেয়ার নিচ দিয়ে পাস করে আমরা পরে কি করি, ফ্যাব্রিকের লে হাইট যতটুকু তার সাপেক্ষে প্রেসার ফুটটাকে আবার নিচের দিকে প্রেস করে অ্যাডজাস্ট করি। ফ্যাব্রিকের লে হাইটের সাপেক্ষে প্রেসার ফুটটা ফ্যাব্রিকের উপরে প্রেস করে অ্যাডজাস্ট করি। যতটুকু উঁচু লে হাইট ততটুকু উঁচুতে গিয়ে প্রেসার ফুটটা দিয়ে ফ্যাব্রিকের উপরে চাপ দিয়ে অ্যাডজাস্ট করি। তারপরে মেশিনটাকে অপারেটিং হ্যান্ডেল ইউজ করে ঠিক মার্কার যে বরাবর লাইন দেওয়া সেই লাইন বরাবর সামনের দিকে মুভ করে করে আমরা হচ্ছে গিয়ে এই নাইফটা দিয়ে কাটিংটা করে থাকি। তো একটা কাট এরকম ভাবে যেরকম যখন ফ্যাব্রিক থেকে ভেতরে নাইফ নিয়ে গিয়ে নাইফটাকে ফ্যাব্রিকের মধ্যে দিয়ে মুভ করানোর মাধ্যমে একটা কাট কমপ্লিট করে বাইরে বের হয়ে এসে আবার ফ্যাব্রিকে ইনসার্ট করানোর আগে আবার আমরা শার্পনার সেট দিয়ে শার্পনিং করব। তারপরে পরবর্তীতে কন্টিনিউয়াসলি সেম ওয়েতে প্রেসার ফুট অ্যাডজাস্ট করে কাটিং কন্টিনিউ করতে থাকবো। এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রেট নাইফের ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে আসলে মেশিনটা কাজ করতেছে, বা ওয়ার্কিং প্রসিডিওর। প্রিন্সিপাল না বলে ওয়ার্কিং প্রসিডিওর বলতে পারো। বুঝাইতে পারছি? খুব ছোট্ট একটা ওয়ার্কিং প্রসিডিওর, লিখতে পারবেন? ইনশাআল্লাহ ম্যাম। বুঝি নাই, বাপ্পি আবার বলো। বলছিলেন ইনশাআল্লাহ আচ্ছা, পারবো। ওকে, এবার আসো হচ্ছে আমরা যদি কথা বলি এই মেশিনটার স্পেসিফিকেশনে। হ্যাঁ,
তোমার কাজ হচ্ছে তুমি রিপোর্টে যখন সিরিয়ালি লিখবা, একটু চেঞ্জেস এনে দিই আমি। তুমি রিপোর্টে সবার আগে তো লিখতেছো কি এক্সপেরিমেন্ট নাম্বার, তারপরে এক্সপেরিমেন্ট নেম, তারপরে হচ্ছে ফিগার, এরপরে তুমি স্পেসিফিকেশন লিখবা। স্পেসিফিকেশন হচ্ছে এই মেশিনটার ব্র্যান্ড নেম হচ্ছে, আমাদের নাম কি, স্ট্রেট নাইফ কাটিং মেশিন, ব্র্যান্ড নেম হচ্ছে কেএম, অরিজিন হচ্ছে চায়না, ঠিক আছে। তারপরে এটার নাইফ সাইজ হচ্ছে 10 ইঞ্চেস, ঠিক আছে। তারপরে এটার লে ক্যাপাসিটি, এগুলো লিখে নাও, নোট ডাউন করে নাও। নাইফ সাইজ হচ্ছে 10 ইঞ্চেস। তারপরে লে ক্যাপাসিটি হচ্ছে গিয়ে বা লে হাইট হচ্ছে 6 to 7 ইঞ্চেস। তারপরে মোটর আরপিএম হচ্ছে 3000 থেকে 3600। এইটা হচ্ছে হবে আমাদের মেশিনের স্পেসিফিকেশন, ঠিক আছে। আবার বলবো? ম্যাম শুধু 3000 থেকে 3600, তাই না ম্যাম? আরপিএম, হ্যাঁ। আরপিএম মানে কি বলো বাবা, আরপিএম মানে কি? তোমরা সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার না? ম্যাম ওই মেশিনের আরপিএম। জি, মোটর আরপিএম, যে কোনো মোটর আরপিএম একই জিনিস। বলেন মানে কি? ম্যাম রিভলিউশনস পার মিনিট এমন জি কিছু ম্যাম? হয়েছে, জি এমন কিছুই, কনফিউজড হওয়ার কিছু নাই, কনফিডেন্টলি আনসার দিবেন। পার মিনিট তার মানে এই মোটরটা 3000 টাইমস ঘুরতেছে, বুঝতেছো? মিনিমাম। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্পেসিফিকেশনস। তারপরে হচ্ছে তুমি এটার লিখতে পারো যে পয়েন্টটা, সেটা হচ্ছে এরপরে দিবা হচ্ছে তুমি ওয়ার্কিং প্রিন্সিপাল। যদি সিরিয়ালি পয়েন্টগুলো আমি বলি, আবারও বলতেছি, এক্সপেরিমেন্ট নাম্বার, এক্সপেরিমেন্ট নেম, তারপর হচ্ছে ফিগার, তারপরে হচ্ছে স্পেসিফিকেশন, মেশিন স্পেসিফিকেশন, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওয়ার্কিং প্রসিডিওর। এরপরে লাস্টে তুমি লিখবা হচ্ছে টেকনিক্যাল ফিচার্স। হ্যাঁ, টেকনিক্যাল ফিচার্স আমি আসলে কি কি বলতে চাচ্ছি এখন আসতেছি। প্রথমত বেসিক্যালি স্ট্যান্ডার্ডে এই মেশিনের আসলে কি কি ফিচার্স থাকে, যেমন এটা হচ্ছে একটা কি, কে দাগ টানতেছো, আচ্ছা 49, এটা হচ্ছে একটা ম্যানুয়ালি অপারেটেড পাওয়ার নাইফ। এটাকে তুমি লিখতে পারো 1 নাম্বার ফিচার হিসেবে। দ্বিতীয়ত, আমরা যে নাইফটা ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়ে তোমার স্টিল নাইফ, টেফলন কোটেড, ঠিক আছে। এই নাইফটা হচ্ছে স্টিল নাইফ, টেফলন কোটেড। তৃতীয়ত যদি আমি বলতে আসি, এই মেশিনের ইউজুয়ালি ওয়েট রেঞ্জ হয় তোমার 12 থেকে 18 কেজি, ঠিক আছে। কি কি বললাম? মেশিনের ম্যানুয়ালি অপারেটেড পাওয়ার নাইফ, তারপরে নাইফের এই যে নাইফটা হচ্ছে আমাদের কি স্টিল নাইফ, টেফলন কোটেড, যাতে হচ্ছে মরিচা না ধরে। তারপরে হচ্ছে এটার ওয়েট, ইউজুয়ালি মেশিনের ওয়েস, দ্য মেশিন ইউজুয়ালি ওয়েস ফ্রম 12 কেজি টু 18 কেজি, 12 থেকে 18 কেজির মধ্যে ওজন হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি বলতে চাই, আচ্ছা লে ক্যাপাসিটি বলছি, লে হাইট বলা হয়েছে, তারপরে আর কি বাকি আছে, যেমন এখানে হচ্ছে, তারপরে এটা লিখতে পারো যে অটোমেটিক শার্পেনিং সিস্টেম আছে এখানে, ঠিক আছে। অটোমেটিক শার্পেনিংটা সুইচ টিপলে অটোমেটিক্যালি হওয়ানো সম্ভব, এটা একটা টেকনিক্যাল ফিচার হিসেবে বলতে পারো। তারপরে হচ্ছে মেশিনটা ইউজুয়ালি লার্জার কম্পোনেন্ট কাটার জন্য সুইটেবল বেশি। আমি আবারও বলতেছি, আমরা যে গার্মেন্টসের পার্টসগুলো কাট করে থাকি অ্যাভারেজে, লার্জার পিসেস বা লার্জার কম্পোনেন্ট কাটার জন্য ইউজুয়ালি সুইটেবল ফর কাটিং লার্জার কম্পোনেন্টস, এটা একটা ফিচার হিসেবে তুমি লিখতে পারো। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস লিখতে পারো, যেটাতে অসুবিধা যেটা হয়, ডিফিকাল্টি টু কাট স্মলার অ্যান্ড কার্ভি কম্পোনেন্টস। হ্যাঁ, ছোট এবং কার্ভি কম্পোনেন্ট যেগুলো, সেগুলো কাটতে হচ্ছে এটা দিয়ে কষ্ট হয়, ঠিক আছে। ডিফিকাল্টি টু কাট স্মলার অ্যান্ড কার্ভি কম্পোনেন্টস। তারপরে লেট মি চেক, কিছু আমি স্কিপ করে গেলাম কিনা। ম্যাম এটার তো কাইন্ড অফ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, এই সবগুলো আমরা ফিচারেই বলতেছি, কারণ এগুলো তোমাদের পরবর্তীতে সামনে লাগবে, বুঝছো না। আমি সেপারেটলি এখানে আর কিছু অ্যাটাচ করছি কিনা আমার মনে নাই।
আর তারপর তোমার এগুলা বলার আরেকটা রিজন আছে, তোমাদের এই যে দেখো তোমাদের 3টা কাটিং মেশিন পরার পরে এরকম একটা কম্পারিজন দাঁড় করাতে হবে, ঠিক আছে? ও আচ্ছা, নাইফের সাইজ ভ্যারিয়েশন, এই যে 8 থেকে 10 ইঞ্চি রেঞ্জ পর্যন্ত নাইফ হতে পারে, ঠিক আছে? সাইজটা এটা বলতে আমি ভুলে গেছিলাম, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার এরকম একটা কম্পারিজন তোমাদের দাঁড় করাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু স্টুডেন্টদের পড়া, ম্যাম আমি সাইজ কিন্তু তো সব বলে বলছেন বলে ম্যাম। দেই না, ঠিক আছে? আবার বলো, নাইফ সাইজ শোনো, স্পেসিফিকেশনের সাইজ হচ্ছে এই মেশিনটার সাইজ 10 ইঞ্চি নাইফের। আর এই মেশিনের যদি আমি রেঞ্জ বলে থাকি, তাহলে রেঞ্জের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে এটা ইউজুয়ালি 8 থেকে 10 ইঞ্চি হয়ে থাকে, ঠিক আছে? ওকে ম্যাম, তারপরে এই হচ্ছে রেঞ্জটা কি ম্যাম টেকনিক্যাল ফিচারসে লিখবো? হ্যাঁ, ফিচার্স এটা লিখো। কারণ হচ্ছে তোমার আমরা তো আলাদা আলাদা ডিফারেন্ট টাইপ অফ মডেল পাই, বুঝছো? মোবাইলের ক্ষেত্রে যেরকম আলাদা আলাদা কোম্পানি পাও, সেরকম তুমি হচ্ছে এগুলোর ক্ষেত্রে মডেল পাবা। একটা ছোট্ট উদাহরণ দিব, স্ট্রেট নাইফ কাটিং মেশিন যদি আমি ইমেজে সার্চ দিই, দেখো এটার কতগুলা ভার্সন আছে। সবগুলাই যে গ্রে আর ব্লু কালার তাও না, কতগুলা ম্যাম হচ্ছে শুধু এই যে গ্রে স্টিল পাবা, পার্টস গুলাতে কিছু কিছু ভ্যারিয়েশন আসবে। কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা মডেলের চেহারায় অ্যাপিয়ারেন্সে পার্থক্য হয়, কোনো কোথাও কোনো কোনো পার্টে অ্যাপ্রিসিয়েশন বেশিও দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই তো হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটার মধ্যেই অ্যাটাচ করে দিচ্ছি আমি। তার রিজন হচ্ছে যদি আমি সেপারেটলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে যাই, তোমাদের জন্য প্যাচ লাগবে বেশি। যেমন আরেকটা জিনিস আছে এটার ক্ষেত্রে, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ এখানে অ্যাড করে দিতে পারো, সেটা হচ্ছে এই মেশিনটা দিয়ে আমাদের পারফেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে ডিফিকাল্টি হয়, ঠিক আছে? অর্থাৎ তুমি পারফেক্টলি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে চাও, ডিফিকাল্টি টু কাট এট পারফেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল শেপ, তোমার এটাতে কষ্ট হবে। বড় সড়ো একটা মেশিন, তুমি এটাকে সরাসরি ফ্যাব্রিকের মধ্যে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিতে পারবা না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাম, স্ট্রেট। এমন কোনো মেশিন নেই যে 90 ডিগ্রি ঘুরানো যাবে কাটিং হ্যাঁ এর আছে, ক্ষেত্রে? আসবে সামনে। আজকে এটা করি, ওটা ভবিষ্যতে করবো, হোপফুলি এই উইকের লাস্টে, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রেট নাইফ কাটিং মেশিনের অবস্থা। হ্যাঁ, এরপরে ছোটখাটো একটা কনক্লুশনে তুমি লিখতে পারো, যেমন হচ্ছে শুরুতে আমার ইন্ট্রোডাকশনে যেটা বলছিলাম, আসলে আমরা এটা দিয়ে কি কাজ করে থাকি, ঠিক আছে? যেমন এই মেশিনটা আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি সব থেকে ওয়াইডলি বেশি অ্যাকসেপ্টেড ওয়েতে ইউজ করে থাকি, ঠিক আছে? সো এক্ষেত্রে এই জন্যই হচ্ছে এই মেশিনের স্টাডিটা আমরা করতেছি। কেন করতেছি? তুমি তোমার অ্যাজ আ ম্যানেজারিয়াল পোস্ট থেকে যখন তুমি প্রোডাকশন রান করতে যাবা, তোমাকে ক্যালকুলেট করে দেখা লাগবে যে কোন কাটিং মেশিনটা তোমার কোম্পানির জন্য সুইটেবল, এই কাটিং মেশিনের প্রোডাকশন রেট ইউজ করে কয়দিনের মধ্যে তুমি কাটিং শেষ করতে পারবা, তোমার অপারেটররা কত ইজিলি এটাকে মুভ করতে পারে, ঠিক আছে? প্লাস হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এই মেশিনটা তোমার কস্ট সেভিং এর ক্ষেত্রে কতটা কাজে লাগবে, ঠিক আছে? তোমার তো আর এটা কেউ ডিরেক্টলি চালাতে বলবে না, বাট ওভারঅল আমাদের কাটিং প্রসেসের ক্ষেত্রে এই মেশিনটা ইউজ করতে গেলে আমাদের সিগনিফিকেন্ট কতটুকু আসবে। যেমন কম্পারেটিভলি আমরা ইন্ডাস্ট্রিয়ালি অন্যান্য আর যে মেশিন ইউজ করে থাকি, হ্যাঁ, অটোমেটিক মেশিনগুলো হইলে যেটা হয়, অটোমেটিক মেশিনের প্রাইস কিন্তু অনেক বেশি হয়, ফুললি অটোমেটিক কাটিং যেগুলো, ঠিক আছে? তো সেটাকে যদি আমরা স্কিপ করে যাই, বেসিক ম্যানুয়ালি অপারেটেড পাওয়ার নাইফ যতগুলো আছে সেই তিনটার মাঝখানে কম্পারেটিভলি লো কস্টে হায়ার প্রোডাকশন রেট হচ্ছে স্ট্রেট নাইফ কাটিং মেশিনের বেশি। দ্যাটস ওয়াই ওভারঅল এই মেশিনটা আমাদের কাটিং এর ক্ষেত্রে কিভাবে কাজে লাগতেছে সেটা নিয়ে আমরা মোটামুটি স্টাডি করতেছি। অন্য মেশিনও আছে যেটার দাম কিন্তু এটার থেকেও কম, কিন্তু সেটার আবার প্রোডাকশন রেটও কম, এটার কিন্তু তুলনামূলকভাবে প্রোডাকশন রেট বেশি, এবং এই কারণে এটা আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয়। মোটামুটি 16 থেকে 20-24 হাজার টাকা হলে তুমি এরকম একটা মেশিন কিনতে পারবা। এরকম 2-3টা মেশিন দিয়ে দেখা গেছে তোমার অ্যাভারেজ একটা ছোটখাটো ফ্যাক্টরি কাটিং এর কাজ চলে যাইতেছে, এর বেশি তাদের দরকার হয় না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের এটা নিয়ে স্টাডি। একদম ডিরেক্ট মেকানিজমে আমরা কেন যাচ্ছি না, ওই কাজগুলো ইউজুয়ালি মেকানিক্যালের ওরা করে, আমাদের করা লাগে না। এই জন্যই আমরা একদম এটা, ইনফ্যাক্ট এই মেশিন যে তোমাদের আমি খুলে দেখাবো সেই উপায়ও নাই। এই হইলো ওভারঅল কাহিনী, বুঝা গেছে? ইয়েস ম্যাম। স্ট্রেট নাইফে কি কি পড়তেছি না পড়তেছি, কোথাও কোনো জি ম্যাম। কোশ্চেন আছে? আচ্ছা, আমি হচ্ছে মেশিনগুলোর রিভিশনে আমরা আবার ব্যাক করব, বুঝছো? কখন করব বলি, আমি তোমাদেরকে 3টা মেশিন পড়াবো, স্ট্রেট নাইফ কাটিং মেশিন, রাউন্ড নাইফ কাটিং মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন, 3টা পড়াবো, ঠিক আছে? আমাদের ল্যাবে 3টাই আছে, সমস্যা হয়ে গেছে এই রুমটাতে 3টা নাই, ব্যান্ড নাইফ রয়েছে আরেক রুমে, এই জন্য এটা ছবি তোলাতে আমার মনে নেই। এখন ভার্সিটি থেকে ভিডিওটা নেওয়া লাগবে, যেটা আমি পাই নাই এই সপ্তাহে। আমাদের একজন, যাই হোক, ইনশাল্লাহ হোপফুলি এই উইকের মধ্যে পেয়ে যাব। আর 3টা মেশিন পড়ানোর পরে
তিনটার একটা কম্প্যারিজন তোমাদেরকে সাবমিট করতে হবে, একদম ইন ডেপথ কম্প্যারিজন, পার্ট বাই পার্ট অ্যাপিয়ারেন্স সবকিছু থেকে শুরু করে। তখন আমি তোমাদের আরেকবার একটু রিভিশন করাই দেব, এন্ড তারপরে হোপফুলি হচ্ছে আমরা মিড টার্ম নিব। ঠিক আছে? আচ্ছা, ভিডিও ক্লোজড হয়ে যাচ্ছে, পরেরটাতে জয়েন করো। হ্যাঁ, ম্যাম ওই স্লাইডটা আর একটু বাইর করলে ভালো হতো না। করতেছি। এটা বন্ধ হয়ে যাচ্ছে। স্লাইড মানে কি? পিডিএফ ইয়া ওয়ার্ড ফাইলটা? ইয়েস ম্যাম, ওই যে আচ্ছা, তিনটা যেখানে ছিল ম্যাম একসাথে। ও আচ্ছা, কম্প্যারিজনটা ওটা নকল করতে দিতেছি না আপনারে আমি। স্ক্রিনশট নিয়ে হুবহু ওটা দেখে লিখে দিবেন, এটা হবে না, বুঝছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, ভিডিও অলমোস্ট গন, পরেরটা জয়েন করুন।